কুসুমতলী নামে একটি গ্রামে বাস করত মোড়ল। সে তার পরিবারকে নিয়ে থাকতো। মোড়ল তার গ্রামবাসীদের নিয়ে সুখে দুঃখে পাশে থাকতো। এভাবেই সে গ্রামের সবাই সুখে দিন কাটাতে লাগলো। একদিন সকালবেলা মোড়লের স্ত্রী বলতে লাগলো, হ্যাঁ গো, আমরা কি সন্তানের মুখ দেখতে পারবো না? আর কতদিন এভাবে চলবে বলো তো? জানি না বউ, এত বছর হয়ে গেল অথচ এখনো বাবা ডাক শুনতে পেলাম না। আমি হলাম গ্রামের মোড়ল, আমার কোনো কিছুর অভাব নেই, শুধু একটি সন্তানের অভাব। চলো, কাল তোমায় বৈদ্য বাবার কাছে নিয়ে যাই। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। এরপর মোড়ল ও তার স্ত্রী পরদিন সকালে এক বৈদ্য বাবার কাছে যায়। বৈদ্য বাবা তাদেরকে অনেক নিয়ম মানতে বলে। গঙ্গা জল দিয়ে পুজো করবি, সারা দিন না খেয়ে পুজো করতে হবে, আর রাতের বেলা খাবার খাবি, তাহলেই তোর মনের আশা পূর্ণ হবে। সত্যি বাবা, আমাদের সন্তান হবে তো? হ্যাঁ হ্যাঁ, হবে। এ কথা শুনে মোড়ল ও তার স্ত্রী বাড়িতে আসে। মোড়লের স্ত্রী গঙ্গা জল দিয়ে পুজো করে আর সারাদিন না খেয়ে থাকে। সারাদিন না খেয়ে থাকার কারণে বিকেল হতেই মোড়লের স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে যায়। পরদিন সকালবেলা সে বৈদ্য বাবার কোনো কথাই তো কাজে দিল না। সারাদিন না খেয়ে থেকে তুমি তো অসুস্থ হয়ে পড়েছ। না, এভাবে আর কষ্ট করতে হবে না। ভগবান যেদিন চাইবে সেদিন ঠিক আমাদের একটি সন্তান দিবে। এভাবেই অনেকদিন চলে গেল। মোড়লের সন্তান নেই, আর এ কথা সবাই বলাবলি করতে লাগলো। আমাদের মোড়ল মশাই কত ভালো মানুষ, আর তাদের কপালে কিনা সন্তান নেই। ভগবানের কাছে প্রার্থনা করি যেন মোড়ল মশাইয়ের একটি সন্তান দিয়ে দেয়। চলো এবার বাজারে যাই। এরপর সেখানে থাকা দুজন লোক বাজারে চলে গেল। এভাবে কিছুদিন চলে গেল। গ্রামের প্রচুর খরা দেখা দিল। চারদিকের সবকিছু শুকিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় গ্রামের সকল মানুষ মোড়লের বাড়িতে গেল আর মোড়লকে ডাকতে লাগলো। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন? কিরে, তোরা এভাবে আমাকে ডাকছিস কেন? কি হয়েছে, বলবি তো? খরার কারণে সবকিছু শুকিয়ে যাচ্ছে, খাওয়ার মতো তো জলও নেই আমাদের কাছে। আমরা এখন কি করব মোড়ল মশাই? এ যে আমাদের জন্য বড় বিপদ। আচ্ছা আচ্ছা, তোরা চিন্তা করিস না। তোদের বাড়ির সামনে আমার যে বড় পুকুরটা আছে, তোরা বরং এখন থেকে ওই পুকুর থেকে জল নিয়ে আসিস। এটা তো খুবই ভালো কথা মোড়ল মশাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের পাশে না থাকলে কি যে হতো। হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি তোদের গ্রামের মোড়ল, তোদের বিপদেই তো আমি থাকবো, তাই না? যা, এবার তোরা যার যার কাজে চলে যা। মোড়লের কথা শুনে সবাই সেখান থেকে চলে গেল। মোড়ল সবার সাথে হাসি খুশি থাকলেও মোড়লের মনে ছিল অনেক দুঃখ, কারণ তার কোনো সন্তান ছিল না। একদিন মোড়ল গালে হাত রেখে বসেছিল। তখনই সেখানে মোড়লের স্ত্রী এলো আর বলল, কি গো, এভাবে গালে হাত দিয়ে বসে আছো যে? কি হয়েছে? না গো গিন্নি, কিছু হয়নি। তুমি কিছু না বললেও আমি বুঝতে পেরেছি। তুমি আর ওসব নিয়ে ভেবো না তো। একদিন দেখবে আমাদেরও একটি ফুটফুটে সন্তান হবে, আর সেদিন তুমি গ্রামের সকলকে মাংস ভাতের নিমন্ত্রণ করবে। তুমি একদম ঠিক কথাই বলেছো গিন্নি। এরপর মোড়ল বাড়ি থেকে বের হয়ে গেল। তাদের এমন অবস্থা দেখে তাদের দেবী মা বলে ওঠে, এদের আমি অনেক পরীক্ষা করেছি। এবার এদের কোল আলো করে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিব, তাহলে তারাও অনেক খুশি হবে। এভাবে অনেকদিন চলে গেল। আর একদিন গৌরী মাথা ঘুরে পড়ে গেল।
ডাক্তার এসে তাদের খুশির সংবাদ জানালো। আরে, আজ তো আমি অনেক খুশি। আমি যে বাবা হতে যাচ্ছি। হ্যাঁ গো, আমিও যে অনেক খুশি। কয়েক মাস পর তাদের ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হলো। তারা সবাই অনেক খুশি হলো। তখন মোড়লের স্ত্রী মোড়লকে বলল, যাও এবার তুমি গ্রামের সবাইকে মাংস ভাতের নিমন্ত্রণ করে এসো। আমরা বলেছিলাম আমাদের সন্তান হলে আমরা গ্রামের সবাইকে মাংস ভাতের নিমন্ত্রণ করব। হ্যাঁ গিন্নি, আমার মনে আছে। আমি সবকিছুর ব্যবস্থা করছি। সুখবর, সুখবর! গ্রামের সকলকে জানানো যাচ্ছে যে কাল মোড়লের বাড়িতে মাংস ভাতের নিমন্ত্রণ আছে। আপনারা সকলেই উপস্থিত থাকবেন। আরে, হঠাৎ মোড়ল মশাই মাংস ভাতের আয়োজন করলো, কাহিনী কি? আরে দাদা, মোড়ল মশাইয়ের কন্যা সন্তানের জন্ম হয়েছে। এই জন্যই কাল আপনাদের সকলকে নিমন্ত্রণ জানানো হলো। ও, এটা তো খুবই ভালো কথা। আমরা অবশ্যই যাব। আর পরদিন সকালবেলা গ্রামের সবাই মোড়লের বাড়িতে হাজির হলো। আমি অনেক খুশি হয়েছি আপনারা সবাই উপস্থিত হয়েছেন। এরপর সবাই খাবার খেয়ে নিল। সবাই মোড়লের কন্যাকে আশীর্বাদ করলো। আর এভাবে অনেক দিন চলে গেল। মোড়লের কন্যা সন্তান আস্তে আস্তে বড় হয়ে গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? আমাকে খেতে দাও তো, বাইরে যেতে হবে। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। আমার লক্ষ্মী মা কোথায়? ওকে যে দেখতে পাচ্ছি না। ও খেলছে। এরপর মোড়ল খাবার খেয়ে বাহিরে চলে গেল। এরপর থেকে মোড়ল ও তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। সুন্দরপুর গ্রামে কলি নামের এক মেয়ে তার ঠাম্মার সাথে থাকতো। কলির মা বাবা এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। তখন থেকে কলি তার ঠাম্মার সাথেই থাকে। কলির বাবার অনেক সম্পদ ছিল, তাই কলিকে অনেক ছেলে বিয়ে করতে চাইতো। আসলে কলির সম্পত্তির প্রতি অনেকের লোভ ছিল। একদিন, ঠাম্মা, ও ঠাম্মা, আমার একা একা বাসায় ভালো লাগছে না, আমি একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। আচ্ছা, তাড়াতাড়ি ফিরে আসিস কিন্তু। আচ্ছা ঠাম্মা, তুমি চিন্তা করো না। এরপর কলি নদীর পাড়ে যায় আর সেখানে গিয়ে বসে বসে সময় কাটায়। কলি রোজ বিকেলে সে নদীর পাড়ে যেত। একদিন কলি বাড়িতে ফিরছিল। তাকে এক ছেলে রাস্তায় দেখতে পায়। ও মা, এত সুন্দর মেয়ে! কে এই মেয়ে? দেখি তো পিছু পিছু গিয়ে। এরপর সেই ছেলেটি কলির পিছু পিছু যায় আর কলিকে এত বড় বাড়িতে ঢুকতে দেখে অবাক হয়ে যায় আর বলে, এত বড় বাড়ি! বাহ, এই মেয়েকে পটাতে পারলে তো আমিও বড়লোক হয়ে যাব। মাও অনেক খুশি হবে। এ কথা বলে ছেলেটি চলে যায়। আর কলি বাসায় গিয়ে তার ঠাম্মাকে ডাকতে থাকে। ঠাম্মা, ও ঠাম্মা, কোথায় তুমি? আমাকে খেতে দাও।
হ্যাঁ রে দিদি ভাই, দিচ্ছি দিচ্ছি। এরপর কলির ঠাম্মা কলিকে খাবার দেয় আর বলে, দিদি ভাই, তুই তো এখন বড় হয়ে গেছিস, এভাবে ঘুরে বেড়ালে কি হবে? তোকে তো শ্বশুর বাড়িতে যেতে হবে। আহা ঠাম্মা, কি বলছো এসব? আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। আমি বিয়েই করব না। এখন চুপ করো তো, আমাকে খেতে দাও। এরপর কলি খাবারগুলো খেয়ে নেয়। পরের দিন বিকেলে কলি আবারও সে নদীর পাড়ে যায়। আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি, লা 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 লা। কলি যখন বসে বসে গুনগুন করে গান গাইছিল, তখন সেখানে সেই ছেলেটি আসে আর বলে, এই যে শুনছেন, হ্যালো। লা 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 লা। কে 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 আপনি? আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে ডাকছি। আপনার নাম কি জানতে পারি? আপনি কি এখানে রোজ আসেন? আমার নাম কলি। হ্যাঁ, রোজ আসি। কিন্তু আপনি কে? আমাকে এসব জিজ্ঞেস করছেন কেন? না, মানে আমি রাজু। আপনি অনেক সুন্দর। গতকাল দেখলাম আপনি এখান থেকে যাচ্ছেন, আজও এসেছেন। আপনাকে আমার খুব ভালো লেগেছে, তাই ভাবলাম একটু কথা বলি। ও আচ্ছা, এই ব্যাপার। ঠিক আছে, আজ আসি। কলি লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন কলি এসে দেখে ছেলেটি তার জন্য দাঁড়িয়ে আছে। সে কি, আপনি এখানে আজও এসেছেন? হ্যাঁ, আসলে আপনাকে না দেখলে আমার ভালো লাগে না। আপনার যদি আপত্তি না থাকে, আমি আপনার বাসায় বিয়ের প্রস্তাব দিতে চাই। এরপর কলি মুচকি হেসে রাজি হয়ে যায়। ঠিক আছে, আপনি আমার বাসায় প্রস্তাব দিন। এরপর রাজুর বাসা থেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। সবার পছন্দ হয়। বেশ ধুমধামে রাজু আর কলির বিয়ে হয়ে যায়। বাবা রে, তুমি আমার দিদি ভাইকে দেখে রেখো। এ তো বাপ মা মরা মেয়ে। অনেক আদরে ওকে আমি বড় করে তুলেছি। একে ঠাম্মা, আপনি কাঁদবেন না। ওকে আমি অনেক আদরে রাখবো। এরপর রাজুরা সেখান থেকে চলে যায়। পরের দিন সকালবেলা রাজুর মা কলিকে ডাকতে থাকে। বৌমা, ও বৌমা, উঠেছো? আমি খাবার দিয়েছি, খেয়ে নাও। এ কি মা, আপনি কষ্ট করে রান্না করতে গেছেন কেন? আমি রান্না করতাম। না মা, তুমি তো আমাদের বাসার বৌমা, নতুন এসেছো। কয়েকদিন যাক, তারপর রান্না করিও। যাও যাও, ফ্রেশ হয়ে রাজুকে নিয়ে খেতে আসো। আচ্ছা মা, ঠিক আছে। এরপর কলি যায় রাজুকে ডাকতে। এই শুনছো, ওঠো না, মা খেতে ডাকছে। কি হলো, উঠো। হ্যাঁ হ্যাঁ, উঠছি। এই কলি, শোনো না, এই দেখো তোমার জন্য সুন্দর একটা স্বর্ণের হার নিয়ে এসেছি। ও মা, ভারী সুন্দর তো, কিন্তু কি দরকার ছিল? আমার তো অনেক হার আছে, দাও দেখি, হারটা আমাকে পরিয়ে দাও। এরপর রাজু কলিকে হারটা পরিয়ে দেয় আর দুজনে খেতে চলে যায়। ও মা, বৌমা, তোমার গলার হারটা তো বেশ সুন্দর, অনেক দামি মনে হয়, তাই না? হ্যাঁ মা,
আপনার ছেলে আমাকে গিফট করেছে, খুব সুন্দর মানিয়েছে, তাই না মা? হ্যাঁ বৌমা, আর শোনো, তোমার যত গহনা আছে আজ আমাকে দিও, আমি ভালো করে রেখে দিব, না হলে চোর এসে চুরি করে নিয়ে যাবে। কিন্তু মা। কোনো কিন্তু না বৌমা, সবগুলোই দিবে কিন্তু। এরপর কলি খাবার খেয়ে সব গহনা তার শাশুড়ির কাছে জমা দেয়। এভাবেই কয়েকদিন কেটে যায়। কলির কাছে তার শাশুড়ি আর রাজুর ব্যবহার মোটেও ভালো লাগছিল না। একদিন কলির শাশুড়ি কলিকে ডেকে পাঠায়, আর কলি তার শাশুড়ির কাছে যায়। মা, আমাকে ডাকছেন? হ্যাঁ বৌমা, ডেকেছি। আসলে তোমাদের বিয়ে তো বেশ কয়েকদিন হলো, তাই বলি কি, এখন তোমার বাবার জমি জমা আর বাড়িটা আমার ছেলের আর আমার নামে করে দাও। সে কি মা, আপনি এসব কি বলছেন? আমার বাবার জমি জমা তো সব আমরা গরিবদের দান করে দিয়েছি, আর বাসাটা তো ঠাম্মার নামে আছে। ঠাম্মা মারা গেলে তবেই আমি পাবো। কি বললি তুই? তোর বাবার কোনো জমি নেই? হায় হায় রে, এ আমি কাকে বাড়িতে নিয়ে এসেছি? এ অনাথ মেয়েটাকে নিয়ে আসলাম, ভেবেছি সব জমি জমা পাবো, এ তো দেখি কোনো কারা করিও নেই। হায় হায় রে। এরপর কলির শাশুড়ির এত চেঁচামেচি শুনে রাজু দৌড়ে আসে। এ কি মা, তোমার কি হয়েছে? কলি, মায়ের কি হয়েছে? মা, কান্না করছো কেন? বলো আমাকে, কলি কিছু করেছে? এ তুই কোন অনাথ মেয়েকে বাড়িতে এনেছিস বাবা? তুই তো বলেছিলি ও অনেক বড় লোক, কিন্তু ওর তো কোনো কাড়াকড়িও নেই। সে কি কলি, মা এসব কি বলছে? হ্যাঁ, মা ঠিকই বলেছে। আর তোমরা এমন করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে, তোকে কিচ্ছু বুঝতে হবে না, তোকে বিয়ে করাই আমার ভুল হয়ে গেছে। যা, বাড়ির সব কাজ আজ থেকে তুই করবি। এরপর থেকে কলি বাড়ির সব কাজ করে। রাজু আর তার মা মিলে কলিকে অনেক অত্যাচার করতে থাকে। আমি কাকে বিয়ে করেছি? টাকার জন্য রাজু আমাকে বিয়ে করেছে। আমি কি অপরাধ করেছিলাম? এই মেয়ে, ন্যাকা কান্না বাদ দিয়ে যা, আমার কাপড়গুলো ধুয়ে দে। অনাথ মেয়ে কোথাকার, তোকে কেন যে আমার ছেলের বউ বানিয়েছিলাম। এরপর কলি কাপড় ধুতে চায়। এদিকে রাজু কলিকে অনেক ডাকতে থাকে, কিন্তু ও শুনতে পায় না। কিছুক্ষণ পর সে ঘরে যায়। এই, তোকে যে কখন থেকে ডাকছি, শুনতে পাসনি? হারামজাদি কোথাকার, আজ তোর একদিন কি আমার একদিন। এই নে হারামজাদি। আহ, আমাকে মেরো না, ছেড়ে দাও আমাকে। ও, আমার খুব লাগছে। আমাকে ছেড়ে দাও, মেরো না আমাকে। কলিকে যখন রাজু আর তার মা অনেক অত্যাচার করছিল, গ্রামের এক লোক দেখে পুলিশকে জানায়। আর পুলিশ এসে দেখে রাজু আর তার মা কোলের হাত পা বেঁধে মারছে। এ দেখে পুলিশ রাজু আর তার মাকে ধরে নিয়ে যায়। আর এসব কথা শুনে কলির ঠাম্মা কলিকে নিতে আসে। দিদি ভাই, দিদি ভাই। ঠাম্মা, তুমি এসে গেছো? চলো ঠাম্মা, আমাকে তুমি বাড়ি নিয়ে চলো ঠাম্মা। এরপর কলি তার ঠাম্মার সাথে বাসায় চলে যায়। আর এদিকে